প্রাণীবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিষয়টি নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে তোমাদের যে বিষয়টি আমি উপস্থাপন করেছিলাম সেটি ছিল রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে বিভিন্ন ধরনের যে উপাদান প্রয়োজন হয় সেটি ছিল মূল আলোচ্য বিষয়। আজ ওই আলোচ্য বিষয়ের দুটো অংশ যেটি বিস্তারিত আলোচনা আজকে করার কথা ছিল, একটি ছিল এনজাইম, একটা ছিল বাহক। আজকে মূলত আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এনজাইম ও বাহকের যে ব্যবহার, প্রকারভেদ, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার মধ্যে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। আলোচনা শুরুতেই দেখে নিই প্রথমেই এনজাইম। এনজাইম কি সেটি আমরা জানি। এনজাইম হচ্ছে এমন একটি রাসায়নিক উপাদান, জৈব রাসায়নিক উপাদান, যেটি বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় সহায়তা করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এনজাইম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন রকমের এনজাইম এক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মধ্যে প্রথমে যে বিষয়টি আছে লক্ষ্য করো, এক্সোনিউক্লিয়েস। এটি এক ধরনের এনজাইম, যে এনজাইমের কাজ হচ্ছে প্রান্তের বেশ জোর ভাঙতে পারে কিন্তু মধ্যবর্তী স্থানে ভাঙতে পারে না। এটি হচ্ছে তার বৈশিষ্ট্য। লক্ষ্য করো যে নিউক্লিয়াস মানে কি, যারা ডিএনএ-কে ভাঙতে পারে, ডিএনএ-কে কর্তন করতে পারে, তাদেরকে বলা হবে নিউক্লিয়াস। তো এদের এক্সো বলা হচ্ছে কেন? এক্সো মানে সব বাইরের দিকে, বাইরের প্রান্তের দিকে ভাঙতে পারে, মানে এক জায়গায় ভাঙে, যার জন্য একটি খণ্ড হয়, দুই জায়গায় ভাঙতে পারে না। তারপর লক্ষ্য করো দ্বিতীয় যে প্রকারটি রয়েছে সেটি বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এটাও নিউক্লিক অ্যাসিডে ভাঙে, তবে এটি প্রান্ত ছাড়া মধ্যবর্তী অংশে ভাঙে। মধ্যবর্তী অংশে যে কোনো জায়গায় সে ভাঙতে পারে। বিশেষ করে লিগেজ বা যেখানে যে কুঞ্চন থাকে বিভিন্ন ডিএনএতে, সেই লিগেজগুলোকে এই অপসারণের ক্ষেত্রেও কিন্তু এই এন্ডোনিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবশেষে যে বিষয়টি আছে সেটিকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কাজ হচ্ছে এক নির্দিষ্ট একটি জিনকে কর্তন করে ফেলা, অর্থাৎ নির্দিষ্ট জায়গাকে কেটে আলাদা করে ফেলা। এই কাজটি করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটি মাধ্যমে কিন্তু মূলত রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এবং একটি ডিএনএতে অন্য একটি জিন সংস্থাপন করা সম্ভব হয়। এখন এই যে তিন প্রকারের নিউক্লিয়াস এনজাইমের কথা বলছি, অর্থাৎ এই সবকটা এনজাইম কিন্তু নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ-কে কর্তন করতে সহায়তা করে। এই এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন নিউক্লিয়াস, এদের আমরা যে পার্থক্য চিত্র আকারে দেখি, লক্ষ্য করো। এই যে দেখো, প্রথম যে চিত্রটি আছে এক্সোনিউক্লিয়াস, অর্থাৎ সে শুধু প্রান্ত ভাগে, লক্ষ্য করো এই যে 5-3, তাই না? এই যে এই একটা অংশকে সে কর্তন করতে পারছে। আবার এন্ডোনিউক্লিয়াস, সেও কিন্তু মধ্যভাগে, মাঝামাঝি অংশে সে কর্তন করতে পারছে। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সে করছে কি দেখো, যে এখানে এক ধরনের স্টিকি প্রান্ত বলা হয় এটাকে, স্টিকি এন্ড বা আঠালো প্রান্ত। এই যে একটা অংশ, এটা একটা অংশ, যে জায়গায় নতুন একটি জিন এসে সংযুক্ত হতে পারবে, এরকম একটি বিশেষ বৈশিষ্ট্যের কর্তন ক্রিয়া সে সম্পন্ন করে। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের চিত্রটিকে আমরা আরেকটু যদি বিস্তারিত দেখতে চাই, লক্ষ্য করো। এই যে লক্ষ্য করো, রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সে কি করেছে দেখো, এই ডিএনএর যে কর্তনটা করেছে, কর্তনের এই জায়গায় একটি স্টিকি এন্ড, এই জায়গায় আরেকটি স্টিকি এন্ড তৈরি করছে এবং এই স্টিকি এন্ডের মধ্যে একটি প্রান্ত এবং এই স্টিকি এন্ডের মধ্যে আরেকটি প্রান্ত যুক্ত হয়ে একটি এই মাঝখানে বিভিন্ন আকার আকৃতির যে কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে সংযোগ করা সম্ভব। এবং সেই কাজটি করে কার মাধ্যমে? সেটিও এক ধরনের বিশেষ ধরনের এনজাইমের মাধ্যমে করা হয় এবং সেই এনজাইমকে বলা হচ্ছে লাইগেজ এনজাইম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে এটাকে কর্তন করা হয় এবং লাইগেজ এনজাইমের দ্বারা তাকে জোড়া দেওয়া হয়। তো এই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। লক্ষ্য করো, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে একটি বিরাট স্থান দখল করে আছে এবং বিভিন্ন ধরনের যে কাঙ্ক্ষিত ডিএনএ সেকে কর্তন করার জন্য বিভিন্ন রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহৃত হয়ে থাকে। এরকম কিছু উল্লেখযোগ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের তালিকা এখানে দেওয়া হয়েছে। লক্ষ্য করো, ব্যাসিলাস অ্যামাইলোলিকুইফেসিয়েন্স এইচ, এটার সংক্ষিপ্ত রূপ এনজাইম নাম দেওয়া হয়েছে BAMHI। লক্ষ্য করো এই নামকরণটা কিভাবে হয়, তার যে জেনারিক নেমের প্রথম অক্ষর এবং স্পিসিস নেমের প্রথম 2 অক্ষর, তারপরে তার পরবর্তী আরেকটি অংশ, এইগুলো হচ্ছে নাম্বারিং।
নাম্বার 1, নাম্বার 2 এরকম। এই তো এই যে এন্ডোনিউক্লিয়াসগুলো সেগুলো কিন্তু দেখো এই যে এরপরে বলা আছে বেসিলাস গ্লোবিজি, গ্লোবিজিকে বেসিলাসের বি, তারপর গ্লোবিজির জিএল, এবং এটা 2, এটা হলো এটা মডিফাইড এবং সেকেন্ড। এশিরেশিয়া কলাই বা ই কলাই যাকে বলছি আমরা, তার ই ক্যাপিটাল ই, যে এশিরেশিয়ার ক্যাপিটাল ই এবং কোলির এই যে সিও, তারপরে আর ওয়ান, এইভাবে নামকরণ করা হয়। এরকম নানান ধরনের কি আছে রেস্ট্রিকশন এনজাইম আছে। সেই এনজাইমের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএকে পৃথক করতে এবং সেই কাঙ্ক্ষিত ডিএনএকে সংযুক্ত করার কাজে সহায়তা করে বা স্থানটা তৈরি করে সংযোগের কাজটিকে করে লাইগেজ এনজাইম। লক্ষ্য করো তার পরবর্তী অংশটিতে যাচ্ছি আমরা। লাইগেজ এনজাইম, এই লাইগেজ এনজাইমের কাজটি যেটি একটু আগে আমি বলেছি, লক্ষ্য করো যে লাইগেজ এনজাইম হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএকে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা। তাহলে একটি রেস্ট্রিকশনাল নিউক্লিয়াস যেটি সেটি কি করে, সে কর্তন করে এমনভাবে যে দুটো স্টিকি প্রান্ত, এটা একটা স্টিকি প্রান্ত, এটা একটা সম্পূরক আরেকটা স্টিকি প্রান্ত, দুইটা স্টিকি প্রান্ত, এটাকে বলা হয় কোসাইটস বলা হয়, স্টিকি প্রান্ত তৈরি করে। তখন একইভাবে সে কি করে যে প্রথম একটা যে বাহক রেস্ট্রিকশন নিউক্লিয়াস এর বৈশিষ্ট্য হচ্ছে যে সে কিন্তু দুই জায়গায় কর্তন কাজটা করে, যেটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সে কিন্তু দুই জায়গায় কাজ করে, এক হচ্ছে বাহকের এখানে কাজ করে, আবার দেখা যায় যে সে আবার যখন করে যেটা তার যে কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে কিন্তু কর্তন করে। তার ফলে কাঙ্ক্ষিত ডিএনএটার কর্তনের প্রান্তভাগ যেরকম হয় দুটি স্টিকের প্রান্ত তৈরি হয়, একইভাবে যে বাহকের গায়েও দুটি স্টিকের প্রান্ত তৈরি হয়। ওই দুটি স্টিকের প্রান্ত একটি আরেকটির পরিপূরক, যার কারণে খুব সহজে এই একটার সাথে আরেকটা সহজে তার প্রান্তভাগ যুক্ত হতে পারে, যুক্ত হয়ে একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারে। এই যে লক্ষ্য করো এখানে একটা স্টিকি প্রান্ত, এটা একটা স্টিকি প্রান্ত, তারপরে এটা ওই যে লাইগেশন বা লাইগেজ এনজাইমের মাধ্যমে যে ক্রিয়াটা করে তাকে লাইগেশন বলা হয় বা সংযোগকরণ, সংযোগের ফলে তৈরি হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ, এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ। লক্ষ্য করো এখানে পরের যে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটাও আমরা ইতিমধ্যে জেনেছি, এর পূর্বের যে ক্লাস ছিল সেখানে আমরা সেই বিষয়টি উল্লেখ করেছি যে রিভার্স ট্রান্সক্রিপ্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরিতে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি যে দেখো লক্ষ্য করো এখানে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কি ডিএনএ থেকে কি ধরনের আরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ যেটা তার মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট জিনের সংকেত সে বহন করে। এটা তার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করা, কিন্তু তার মাঝপথে যদি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করা যায় তাহলে সেই আরএনএ থেকে কিন্তু আবার একটা ডিএনএ তৈরি করা যেতে পারে, যেটাকে আমরা বলবো কাঙ্ক্ষিত ডিএনএ। আবার এই বিশেষ প্রক্রিয়ায় আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে যে ডিএনএটি তৈরি করা হয় তাকে বলা হবে কমপ্লিমেন্টারি ডিএনএ। ও সেই কমপ্লিমেন্টারি ডিএনএটাই অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও এই জিনিসটি আবার উল্লেখ করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবারে যে বিষয়টি সেটি বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ যখন গঠিত হয় তখন তার যে খণ্ড খণ্ড অংশগুলো তার সম্পর্কের মধ্যে সংযুক্ত হয়, সেটিকে বিন্যস্ত করে একটি দ্বিসূত্রক ডিএনএ তৈরি করার জন্য যে এনজাইম ক্রিয়া করে তাকে বলা হবে ডিএনএ পলিমারেজ এনজাইম। সেই ডিএনএ পলিমারেজ এনজাইম নানা রকমের হতে পারে। লক্ষ্য করো যে ডিএনএ পল 1, ডিএনএ পল 2, ডিএনএ পল 3, এরকম নানান ধরনের ডিএনএ পলিমারেজ, অর্থাৎ খণ্ড খণ্ড অংশ নিউক্লিওটাইডগুলোকে একটার সাথে সংযুক্ত করে পর্যায়ক্রমে সাজিয়ে একটা দ্বিসূত্রক ডিএনএ পূর্ণাঙ্গ ডিএনএ তৈরি করার যে কাজটি সম্পাদন করে তাকে বলা হবে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবার আমাদের দ্বিতীয় আলোচনাটি তুলনামূলকভাবে দীর্ঘ, আমি আশা করি ধৈর্য সহকারে তোমরা সেই আলোচনাটিতে থাকবে। প্রথমে আমরা জেনে নিই বাহক বা ভেক্টর বলতে কি বোঝায়। বলা হচ্ছে যে জিন প্রকৌশলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে যে বিশেষ ডিএনএতে সংযুক্ত করে পোষকে স্থানান্তর করা হয় তাকে বলা হবে বাহক। অর্থাৎ যে একটি কাঙ্ক্ষিত ডিএনএ কিন্তু আমরা চাইলে একটা পোষকের দেহে প্রবেশ করাতে পারবো না। যদি পোষকের মধ্যে সেটা প্রবেশ করায় সেটা কাজে লাগবে না কেন? সেটা কি হয়ে যাবে, সেটা বিভিন্ন এনজাইমের ক্রিয়ার ফলে বিনষ্ট হয়ে যাবে, এটা সক্রিয় থাকবে না, সজীব থাকবে না। এবং সজীব রাখতে গেলে এমন একটি ডিএনএর সাথে যুক্ত করতে হবে যে ডিএনএটি সেই পোষকের দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ পোষক যে ডিএনএটাকে গ্রহণ করবে এবং যে ডিএনএটাকে ধ্বংস করে দিবে না, এমন একটি ডিএনএ সেখানে ব্যবহার করতে হবে।
এবং সেরকম ডিএনএকে বলা হবে ভেক্টর বা বাহক। এবং সেই ভেক্টর বা বাহক বাহকের সাথে যখন আমরা কাঙ্ক্ষিত ডিএনএটি সংযোগ করব, তখন কিন্তু বাহক সেই বিষয় যে পোষক জীব, এটা ওই যে আদিকোষী জীব বা এই প্রকৃতকোষী যাই হোক, অণুজীব হোক বা অন্য প্রকৃতকোষী জীবই হোক, সে তখন কি করবে, সহজভাবে সেটা গ্রহণ করবে এবং সেটাকে তার তার এই যে কোষের অংশ হিসাবে তাকে গ্রহণ করবে এবং তার রিপ্লিকেশন ঘটাবে এবং তাকে সজীব রাখবে। তো এটাকে বলা হবে বাহক বা ভেক্টর। লক্ষ্য করো, 1970 সালের প্রথম দিক থেকে মলিকুলার বায়োলজিস্টগণ জিন প্রকৌশলের ক্ষেত্রে ভেক্টর শব্দটি ব্যবহার করে আসছেন। তার মানে এটা খুব বেশি প্রাচীন বিজ্ঞান কিন্তু নয়। তো বিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে বা জীববিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই তুলনায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি কিন্তু অনেক আধুনিক। এই 1970 সালে প্রথম এই ভেক্টর শব্দটি বিজ্ঞানীগণ ব্যবহার করতে শুরু করেন। লক্ষ্য করো, পরের যে বিষয়টি আছে বাহকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি আগের ক্লাসে বলেছি, তারপরেও আমি আবারও এটা পুনরাবৃত্তি করছি। এই কারণে এখানে আরো নতুন কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো তোমাদের জানা খুব প্রয়োজন। সেজন্যই বলা হচ্ছে যে বাহকের নিজস্ব প্রতিলিপি ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ বাহক এমন হতে হবে যেন তার মধ্যে কি থাকে, তার প্রতিলিপি, রেপ্লিকেশন, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করার যে ক্ষমতা। তোমরা নিশ্চয়ই জানো রেপ্লিকেশন বা যা প্রতিলিপন বিষয়টা কি। প্রতিলিপন বিষয়টা হচ্ছে যে ডিএনএ কি করে তার মতো প্রতিলিপি তৈরি করে, তার মতো অনুরূপ আরেকটি ডিএনএ তৈরি করতে পারে। এর ফলে কিন্তু একটি কোষ থেকে একাধিক কোষ, দুটো কোষ, চারটি কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং যাদের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। রেপ্লিকেশন ছাড়া কোষ থেকে উৎপন্ন কোষের গুণাগুণ বজায় রাখা কোনো প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কোষের ভিতরে বাহকে দ্রুত সংখ্যা বৃদ্ধির ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ এটা খুব দ্রুত যেন সংখ্যা বৃদ্ধি করে, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সেটা সেই বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা। কারণ এটা যদি দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে না পারে, তাহলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি সহজ আমরা পাবো না। হ্যাঁ, তো সেই কাঙ্ক্ষিত ফলাফল কি, বিভিন্ন প্রোটিন, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে প্রোটিন তৈরিটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন তৈরি করার জন্যই আমরা মূলত রিকম্বিনেন্ট প্রযুক্তিটি ব্যবহার করে থাকি। পরে যেটা বলা হচ্ছে, এদের আকার ছোট হবে যাতে সহজে ভেঙে না যায় এবং তাকে সহজে আয়ত্তে রাখা যায়। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে যে বাহকটি ব্যবহার করতে হবে, সেই বাহকটি যত ছোট হবে ততই ভালো। এই জন্য বিজ্ঞানীরা যেটা করে থাকেন, সেই ভেক্টরগুলোকে সংগ্রহ করার পরে ভেক্টরের মধ্যে যে নিউক্লিওটাইডগুলো ওই গুরুত্ব কম বা যেগুলো বাদ দিলেও কোনো সমস্যা নেই, সেই সেগুলো বাদ দিয়ে তারা কি করে, এটা আকারে অনেক ছোট করে নেন যেন সেটা কাজের জন্য বেশি উপযোগী হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে যেটা যেন যত ছোট করা যায়, এটা গুণাগুণ বজায় রেখে, ছোট শুধু করলেই হবে না, সেটা যেন তার গুণাগুণ বজায় থাকে, অর্থাৎ সে যেন তার পোষক দেহের মধ্যে যে খাপ খাওয়াতে পারে, তার পোষক দেহ যেন তাকে সহজে গ্রহণ করে, সেই বিষয়টি নিশ্চিত হতে হবে, তবেই সেটা কাজ করবে। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, বাহককে খুব সহজে পোষকের প্রবেশযোগ্য হতে হবে। আমি এমন বাহক ব্যবহার করব যেটা আমি সহজে পোষক দেহে স্থানান্তর করতে পারবো, অন্যথায় তার থেকে ফলাফল পাওয়া যাবে না। লক্ষ্য করো, ডিএনএতে সিলেক্টেবল মার্কার থাকতে হবে যার সাথে সহজে শনাক্ত করা যায়। ইতিপূর্বে যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমি উল্লেখ করেছি যে সিলেক্টেবল মার্কার বলতে সেখানে যে এক ধরনের বিশেষ ধরনের জিন, যেটা বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। তো এটা কিন্তু একমাত্র সিলেক্টেবল মার্কার নয়, সিলেক্টেবল মার্কার কিন্তু আরও অনেক রকম হতে পারে। এমন কিছু মার্কার আছে যেমন লেগ জেড নামক যে জিনটি রয়েছে, সেই জিনটি কি করে, সেটি যখন কোনো পোষক দেহে স্থানান্তরিত হয় তখন সে সাদা বর্ণের এক প্রকারের কি তৈরি করে, কলোনি তৈরি করে। সাদা কলোনি দিয়ে বোঝা যায় বা তাকে চিহ্নিত করা যায় যে সে কাঙ্ক্ষিত ডিএনএটি গ্রহণ করেছে। সেক্ষেত্রে এই সাদা লেগ জিনটাই হবে সিলেক্টেবল জিন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিবিদের কাজের গতিরোধ আনার জন্য বা স্বাধীনতা দেওয়ার জন্য মাল্টিক্লোনাল সাইট বা এমসিএস থাকতে হবে, অর্থাৎ তাকে ক্লোনিং এর ক্ষেত্রে একাধিক জিন যেন নানান রকমের জিন যেন সেখানে ব্যবহার করা যায়, সেরকম সুযোগ সুবিধা যদি থাকতে হবে তার মধ্যে, অন্যথায় সেটা উপযুক্ত বা তেমন ভালো মানের ওই যে ওই বাহক সেটা হবে না। মাল্টিক্লোনাল সাইট যার মধ্যে থাকে সেটাই সবচেয়ে ভালো বাহক। বাহকে অবশ্যই ট্রান্সক্রিপশনাল স্টার্ট সাইট থাকতে হবে যাতে এমআরএনএ তৈরি হয়, অবশ্যই থাকতে হবে। কারণ ট্রান্সক্রিপশনাল স্টার্ট সাইট যদি নাই থাকে তারা ট্রান্সক্রিপশন করবে না, ট্রান্সক্রিপশন যদি না ঘটে এমআরএনএ তৈরি হবে না। আর এমআরএনএ যদি তৈরি না হয় তাহলে তো আমরা যে কাঙ্ক্ষিত যে প্রোটিন কোথা থেকে পাবো? কারণ প্রোটিন তৈরির যে সূচনাটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। প্রথম ট্রান্সক্রিপশন, তারপর সেটা ট্রান্সলেশন, তারপর সেই ট্রান্সলেশনের পরেই কিন্তু তার অনুরূপ তার সে নির্দেশনা মোতাবেক একটা প্রোটিন তৈরি হয়। যার জন্য শুরুতে যে ট্রান্সক্রিপশন যদি না হয় তাহলে কিন্তু সেই জিন কোনো কাজে লাগবে না, সেই বাহক কোনো কাজে লাগবে না। বাহকের প্রমোটর, অপারেটর, রাইবোজোম বাইন্ডিং ইত্যাদি বিদ্যমান থাকা আবশ্যক।
যে কোনো একটা প্রোটিন তৈরি করতে গেলে কিন্তু এই যে উপাদানগুলো যদি কোনো জিনের মধ্যে না থাকে বা ডিএনএর মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেই প্রোটিন তৈরির কাজটি বা প্রোটিন সিনথেসিসের কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে না। এবং প্রোটিন সিনথেসিস যদি না ঘটে, তাহলে সেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কোনো গুরুত্ব নেই বা সেটা কোনো কাজে আসে না বা সেটা করা অর্থহীন। লক্ষ্য করো, বাহকের প্রকারভেদ। বাহক নানা রকমের হতে পারে। আমি এর আগে যে সেই ক্লাস উল্লেখ করেছি যে বাহক নির্ভর করে যে পোষকের উপর। পোষক হচ্ছে বিভিন্ন ধরনের জীব, সেটা ওই যে অণুজীব হতে পারে, এককোষী আদিকোষী জীব হতে পারে, এককোষী প্রকৃতকোষী জীব হতে পারে বা বহুকোষী জীব হতে পারে। এখন আমি কি ধরনের পোষকে সেটা ব্যবহার করব তার উপর নির্ভর করবে কিন্তু সেই বাহক। সেই বাহকটা নানান রকমের হয়, মানে এই যে পোষক ভেদে বা কাজের সুবিধার্থে নানান রকমের বাহক বিজ্ঞানীগণ ব্যবহার করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্লাজমিড ভেক্টর, ব্যাকটেরিওফাজ ভেক্টর, কসমিড ভেক্টর, ফাজমিড ভেক্টর, বিএসসি ভেক্টর, ওয়াইএসসি ভেক্টর, উচ্চতর উদ্ভিদের ভেক্টর, শাটল ভেক্টর এবং প্রাণীদের উপযোগী ভেক্টর। এরকম নানান রকমের বাহক কিন্তু বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন। এখন এই বাহকগুলো এক একটা বাহক এক এক ধরনের কাজের জন্য স্পেশালাইজড। সেজন্য যখন যে ধরনের পোষক ব্যবহার করব, আমি কি ধরনের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে চাই, তার উপর নির্ভর করে কিন্তু আমাদের সেই বাহক নির্বাচন। যার জন্য এই বাহকগুলির মধ্যে সব বাহকের কিন্তু তার ধারণ ক্ষমতা, তার কার্য পদ্ধতি এক নয়, যার কারণে কিন্তু সকল ক্ষেত্রে একই রকম বাহক ব্যবহার করা সম্ভব নয়। আমরা এবার এই বিষয়গুলো বিস্তারিত জেনে নিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে প্লাজমিড বাহক। সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে, তার নাম হচ্ছে প্লাজমিড বাহক। ব্যাকটেরিয়ার যে অতি ক্ষুদ্র বৃত্তাকার ক্রোমোজোম বহির্ভূত নন জিনোমিক দ্বিতন্ত্রী ডিএনএ বা সাইটোপ্লাজমের স্বাধীন বা স্বপ্রজননশীল কতিপয় বিশেষ বংশীয় বৈশিষ্ট্যের যে বহন করে তাদেরকে বলা হবে প্লাজমিড। অর্থাৎ একটা এই যে ব্যাকটেরিয়ার দেহে দুই ধরনের ডিএনএ থাকে। এক ধরনের ডিএনএ থাকে যেটা তার মাঝে যে ক্রোমোজোম তৈরি করে কেন্দ্রীয় অঞ্চল, এছাড়া সাইটোপ্লাজমে আবার বৃত্তাকার কতগুলো ডিএনএ থাকে। সেই বৃত্তাকার ডিএনএগুলোকে বলা হবে প্লাজমিড, এবং সেই প্লাজমিড কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লক্ষ্য করো, ব্যাকটেরিয়া কোষে এদের সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ প্রজাতিভেদে এদের সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। সকল প্রজাতিতে সমান সংখ্যক এই প্লাজমিড থাকবে এমন কোনো কথা নেই। তাছাড়া অন্য যে অণুজীব আছে, বিভিন্ন ধরনের অণুজীব আছে, বিভিন্ন ধরনের ধরো ছত্রাক আছে, এককোষী ছত্রাক বা মানে কোষের যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এখানে প্লাজমিড থাকতে দেখা যায়। ব্যাকটেরিয়ার প্লাজমিডগুলো অধিক উৎপাদনশীল হওয়ায় এদেরকে ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। যেটি আমরা আগেই জেনেছি যে যেই ভেক্টরের তার উৎপাদনশীলতা বেশি, অর্থাৎ সংখ্যা বৃদ্ধির হার যত বেশি, সেই ভেক্টর তত বেশি উপযোগী কাজের জন্য। যেহেতু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির হার অত্যাধিক, সেজন্য এটি মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ভেক্টর। লক্ষ্য করো, এই প্লাজমিড বাহকের বৈশিষ্ট্য, প্লাজমিড ভেক্টরের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা উল্লেখ করি, এর মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, এর যে গুরুত্বপূর্ণ অধিকাংশ বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। এরা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির সাথে সাথে স্বাধীনভাবে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটা তার একটি বৈশিষ্ট্য। এরা হচ্ছে নিজস্ব প্রতিলিপি অঞ্চল বহন করে, সেটাই তার আরেকটা বৈশিষ্ট্য। কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত হওয়ার পর বৈশিষ্ট্য তার ঠিক থাকে, তার বৈশিষ্ট্য গুণাগুণ বজায় থাকে বলে সেটি সহজেই এই পোষক দেহে স্থানান্তর করা যায়। এরা সহজে স্থানান্তরযোগ্য, পৃথকযোগ্য। এই সকল কারণে কিন্তু এরা অতিরিক্ত সংবাদ বহনে সক্ষম। অর্থাৎ একটা প্লাজমিডের মধ্যে যেই পরিমাণ ডিএনএ থাকে, তার বাইরে অতিরিক্ত কোনো জিন যুক্ত করা হয়, সেটাকে সে বহন করতে সক্ষম, এবং এটি রিকম্বিনেন্ট ডিএনএর জন্য অত্যন্ত সহায়ক একটি গুণাগুণ, যার কারণে কিন্তু প্লাজমিড ভেক্টরগুলো ব্যবহার করা হয়। তবে প্লাজমিড ভেক্টর ছাড়াও কিন্তু এটি সবচেয়ে, আমরা বলছি যে এটি সবচেয়ে ব্যবহারের সবচেয়ে উপযোগী, বাট সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। কারণ প্লাজমিড হচ্ছে ছোট আকারের একটা ডিএনএ, যার ধারণ ক্ষমতা খুবই সীমিত, এবং সেই ছোট আকারের কোনো জিন যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করি, সেক্ষেত্রে সেটাকে সহজে ব্যবহার করা যায়। কিন্তু সেটা যে আকার খুব বড় হয়, তখন সেটা তার ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তখন কিন্তু বিকল্প এই যে বাহক সেগুলো ব্যবহার করতে হয়। লক্ষ্য করো, প্লাজমিড প্রকারভেদ। প্লাজমিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কনজুগেটিভ প্লাজমিড, নন কনজুগেটিভ প্লাজমিড। কনজুগেটিভ প্লাজমিড হচ্ছে এর উপস্থিতিতে কনজুগেশন নামক এক ধরনের একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়, তাদের জেনেটিক বিন্যাসের পরিবর্তন ঘটে, নতুন নতুন প্রকরণের উৎপত্তি হয়, সেটাকে বলে কনজুগেশন। এবং সেটা যখন কিছু কিছু প্লাজমিড আছে যারা কনজুগেশনের জন্য দায়ী, তাদেরকে বলে কনজুগেটিভ, আর যারা কনজুগেশনের জন্য দায়ী না, তারা নন কনজুগেটিভ। আর প্রকৃতিগতভাবে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্লাজমিডগুলোকে আরও নানানভাবে ভাগ করা যায়। যেমন এফ প্লাজমিড বা ফার্টালিটি ফ্যাক্টর, এই প্লাজমিডের কাজ হচ্ছে কনজুগেশন নিয়ন্ত্রণ। কনজুগেশন যারা নিয়ন্ত্রণ করে যে প্লাজমিড, তাদেরকে বলা হবে এফ প্লাজমিড বা ফার্টালিটি ফ্যাক্টর। আবার লক্ষ্য করো,
আর প্লাজমিড, রেজিস্ট্যান্ট ট্রান্সফার প্লাজমিড অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। কিছু কিছু প্লাজমিড আছে যে প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে তারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন বহন করে, যার কারণে এদেরকে বলা হবে আর প্লাজমিড। আবার এছাড়া লক্ষ্য করো ভিআইআর, ভির প্লাজমিড, ভাইরুলেন্স প্লাজমিড, এমন কিছু প্লাজমিড আছে যে প্লাজমিডগুলো রোগ সৃষ্টির জন্য দায়ী। সে রোগ সৃষ্টির জন্য দায়ী যে প্লাজমিড তাদেরকে বলা হবে ভাইরুলেন্স বা ভিআইআর প্লাজমিড। কল প্লাজমিড, কোলিসিন সংবেদন কোষ ধ্বংসকারী যে প্লাজমিড তাদেরকে বলা হবে কল প্লাজমিড। টোল প্লাজমিড অর্থাৎ ডিগ্রেডেটিভ যে প্লাজমিড, ব্যাকটেরিয়ার টোলুইন, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদির উপাদানকে দ্রুত পরিবর্তন করাতে সক্ষম যে প্লাজমিড তাকে বলা হবে টোল প্লাজমিড। আর ইএনটি প্লাজমিড মানে এন্টারোটক্সিন অর্থাৎ এন্টারোটক্সিন জাতীয় বিষক্রিয়া উপাদান উৎপাদনকারী যে প্লাজমিড তাকে বলা হবে ইএনটি প্লাজমিড। এছাড়া আছে HLY প্লাজমিড, হিমোলাইসিন জাতীয় এনজাইম উৎপাদনকারীদেরকে বলা হবে HLY প্লাজমিড। এইগুলো প্লাজমিড প্রকারভেদ। কিন্তু এই প্লাজমিডগুলো কিন্তু লক্ষ্য করো বিভিন্ন প্রকার প্লাজমিড বাহক। জীব থেকে সংগৃহীত প্লাজমিড সরাসরি ভেক্টর হিসেবে ব্যবহার করা যায় না, বরং তাকে জিন প্রকৌশলে ব্যবহারের উপযোগী করে নিতে হয়। অর্থাৎ জিন একটা এই যে ব্যাকটেরিয়া থেকে যে প্লাজমিড সংগ্রহ করা হবে সেটা কিন্তু সরাসরি আমরা কিন্তু ভেক্টর হিসাবে বা বাহক হিসেবে ব্যবহার করতে পারবো না। বিজ্ঞানীরা এখন করেন কি সেটাকে সে বাহক হিসেবে ব্যবহারের জন্য উপযোগী করে নেন। তার থেকে কিছু যেগুলো অপ্রয়োজনীয় যে জিনগুলো আছে বা অপ্রয়োজনীয় যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলোকে বাতিল করে দেন, এবং যেগুলো মানে রাখা অত্যাবশ্যক সেগুলোকে রেখে এটাকে আকার ছোট করে নেন, যাতে এর মধ্যে নতুন করে জিন সংযুক্ত করলে সেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি সহজভাবে সম্পাদন করা সম্ভব হয়। তো এরকম সচরাচর যে সকল প্লাজমিড ভেক্টর জিন প্রকৌশলে ব্যবহৃত তার মধ্যে উল্লেখযোগ্য একটি যদি বলি আমরা PBR 322 আছে, PBR 327 আছে, PUC আছে, PSC 101। এদের আমরা যদি বিস্তারিত আলোচনায় যাই লক্ষ্য করো এগুলো সবই পরিবর্তিত বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের প্লাজমিড। প্রথমে যেই প্লাজমিডের কথা বলা হয়েছে সেটি প্লাজমিড বা মানে বাহক বা প্লাজমিড ভেক্টরের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে PBR 322। এটার আবিষ্কার হচ্ছে বলিভার এবং রড্রিগেজ। এই বলিভার এবং রড্রিগেজের নামের কারণে কিন্তু এটাকে বলিভারের বি এবং রড্রিগেজের আর, পি মানে প্লাজমিড, আর 322 নাম্বার আবিষ্কার তাদের, সেই হিসাবে এটার এই নামকরণ করা হয়েছে। বেস মানে কি ক্ষারক। আমরা জানি যে নিউক্লিওটাইড যে নিউক্লিওটাইডগুলো থাকে এগুলো হচ্ছে মানে এক একটার মধ্যে এক একটা করে কি থাকে, জোড়া জোড়া থাকে। হ্যাঁ, অ্যাডিনোসাইড, গুয়ানোসাইড, সাইটোসাইড, থাইমোসাইড, এদের বলা হয় বেস। এরা কিন্তু জোড়া জোড়া থাকে। ATGC অ্যাডিনোসাইড থাকে, এ মানে অ্যাডিনোসাইড, আর থাইমিনোসাইড এরা থাকে জোর তৈরি করে, আর সাইটোনোসাইড এবং গুয়ানোসাইড জোর তৈরি করে। এই যে জোর, এর জোর সংখ্যা কত? এই প্লাজমিডের জোর সংখ্যা হচ্ছে 4363টি। ইকোলাই এর প্লাজমিড থেকে এটি তৈরি করা হয়েছে। এশিরেশিয়া কলাই এর যে ইশিরেশিয়া কলাই নামক যে ছত্রাক আছে সেই ছত্রাক থেকে কিন্তু এই প্লাজমিড সংগ্রহ করা হয়েছে এবং সেটাকে পরিবর্তিত করা হয়েছে। টেট্রাসাইক্লিন অ্যামিথিলিন প্রতিরোধী। তার মধ্যে দুই ধরনের লক্ষ্য করো মার্কার জিন আছে, সিলেক্টেবল মার্কার যাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন এবং অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিন তার মধ্যে বিদ্যমান। একটি প্রতিলিপি জিন উৎপন্ন জিন থাকে ওরি বলে এটাকে, অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ প্রতিলিপন তৈরি করার যেখান থেকে সূচনা হয়। যে কোনো ডিএনএ থেকে একটা রিপ্লিকেশন শুরু করার স্টার্টিং পয়েন্ট আছে, সেই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে ওরি। এবং যদি কোনো একটা বাহকের মধ্যে যদি ওরি না থাকে তাহলে সেটা কিন্তু রেপ্লিকেশন করবে না, অর্থাৎ প্রতিলিপন তৈরি করবে না, সংখ্যা বৃদ্ধি করবে না। সংখ্যা বৃদ্ধি যদি না করে তাহলে কিন্তু সেটা ব্যবহারের জন্য উপযোগী হলো না, সেটা কোনো কাজে আসবে না। লক্ষ্য করো পরে যে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের জন্য কাটিং স্থান বেশ কয়েকটি। রেস্ট্রিকশন এনজাইম তো আমরা আগে আলোচনা করেছি, যার মাধ্যমে কর্তন করে মানে দুটো স্টিকি এন্ড তৈরি করা হয়। সেই স্টিকি এন্ডের মধ্যে একটি নতুন কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে সংযুক্ত করা যায়, যেটা করা হয় লাগেজ এনজাইমের মাধ্যমে। তো এই যে কাটিং এর জন্য বেশ কয়েকটি রেস্ট্রিকশন এনজাইমের স্থান তার মধ্যে বিদ্যমান। লক্ষ্য করো সর্বোচ্চ ক্লোনিং ক্ষমতা, এটি কত আকারের, কত বড় সাইজের এই যে ডিএনএ বা জিনটাকে গ্রহণ করতে পারবে। বলা হচ্ছে 7 কিলোবাইট মানে কিলোবেস কেবি,
আমরা যে ইয়েতে এই যে কম্পিউটারে যে ব্যবহার করি কেবি, সেই কেবি আর এই রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির কেবি কিন্তু এক না। তো কম্পিউটার ব্যবহার করার সময় আমরা যে কেবি শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে কিলো বাইট, আর এক্ষেত্রে হচ্ছে কিলো বেস। বেস মানে হচ্ছে কিলো মানে হচ্ছে হাজার, আর বেস মানে হচ্ছে ওই যে নিউক্লিওটাইড, যেটা বলা হচ্ছে যে ওই যে অ্যাডিনোসাইড, গনোসাইড, অ্যাডিনোসাইড, থাইমোনোসাইড, এদেরকে বলা হয় এই যে বেস। এই বেজের সংখ্যা কত, মানে একটা জিন সে তার এই যে মানে পিবিআর 322 এই বাহকটি সর্বোচ্চ 7,000 বেস যুক্ত বা নিউক্লিওটাইড যুক্ত এই একটি জিনকে সে বহন করতে সক্ষম। এর চেয়ে বড় হলে সেটা গ্রহণ করতে পারবে না। লক্ষ্য করো, এটা আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই যে ইকোলাই ক্লোনিং ভেক্টর পিবিআর 322, এর মধ্যে কি আছে লক্ষ্য করো, যে এখানে আছে বাম HI, এই যে BAM, তাই না, এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন এনজাইম, এটা একটা রেজিস্ট্রেশন এনজাইম, এবারে HIND। আমরা এই চিত্রের মধ্যে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো ইকো RI, ইসিসিয়া কলাইয়ের RI, এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইম। নানান রকমের রেজিস্ট্রেশন এনজাইম সেখানে অ্যাড করা হয়েছে, এতে করে কি হয়, নানান রকমের জিন সেখানে সংযোগ করা সম্ভব হয়। আর এই যে এটা বলা হচ্ছে ওরি, তার ওরি তার থাকতেই হবে, ওরি ছাড়া সেটা রেপ্লিকেশন ঘটবে না। রেপ্লিকেশন না ঘটে তাহলে কিন্তু আমাদের সেই যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। লক্ষ্য করো, এবার পিবিআর 327, 1427 থেকে 2516 পর্যন্ত ক্ষার বিন্যাস অপসারণ করে তৈরি করা হয়েছে, ফলে ভেক্টরটি আকার অনেক ছোট হয়েছে। অর্থাৎ পিবিআর 322 থেকে এটা আরো দক্ষ এবং আকারে ছোট, এটাকে আরো আধুনিকায়ন করা হয়েছে। এর থেকে ক্ষার অপসারণ করেছে কতগুলো, 1427 থেকে 2516, যেগুলো মানে ওই বাদ দেওয়ার পরেও কিন্তু তার গুণাগুণ বজায় আছে। অর্থাৎ তার অ্যাপ্লিকেশন, তার যে প্রতিলোমন ক্ষমতা, তার যে নতুন জিন গ্রহণের ক্ষমতা, সে সব ক্ষমতাগুলো অক্ষুণ্ণ রেখে কিন্তু সেই পরিমাণ এই ক্ষার বিন্যাস অর্থাৎ বেস পেয়ার সেখানে বাদ দেওয়া সম্ভব হয়েছে, ফলে সেটি আরো দক্ষতা অর্জন করেছে। এটিও টেট্রাসাইক্লিন অ্যামিসিলিন প্রতিরোধী। লক্ষ্য করো, এই যে চিত্রটি, পিইউসি মানে হচ্ছে আবিষ্কারকের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউসি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, এই যে ইউনিভার্সিটির ইউ এবং ক্যালিফোর্নিয়ার সি দিয়ে তার নামকরণ করা হয়েছে। অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এই এই যে ইয়েটি বাহকটি অর্থাৎ ভেক্টরটি আবিষ্কার করা হয়েছে। এই জন্য প্লাজমিড, পি এর প্লাজমিড এবং ইউ এর ইউনিভার্সিটি, আর সি হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আবিষ্কৃত যে প্লাজমিড তাকে বলা হচ্ছে পিইউসি। বেস পেয়ার সংখ্যা কত, 2700, আগেটা কিন্তু অনেক বেশি ছিল। অ্যাম্পিসিলিন প্রতিরোধী, এটির অ্যাম্পিসিলিন প্রতিরোধী অর্থাৎ প্রতিরোধী জিন তার মধ্যে আছে। ইকোলাইয়ের লেকজের জিন বিদ্যমান। এই যে দেখো, লক্ষ্য করো, দুধ, লেক শব্দটা আসলে মূলত দুধ থেকে আসছে, দুধ হচ্ছে সাদা বর্ণের। তো এই লেক জিন যদি যেখানে থাকবে, মানে যে পোষক সেই লেক জিনটা গ্রহণ করবে, সে কি করবে, সাদা বর্ণের কলোনি গঠন করবে, ফলে সহজে সেটি যারা গ্রহণ করেনি তাদেরকে আলাদা করা সম্ভব হবে। এই যে সুবিধাটি, সেজন্য এটা বলা হচ্ছে মার্কার জিন, এটা এক ধরনের মার্কার জিন। তাহলে অ্যান্টিবডি প্রতিরোধী জিন যেমন মার্কার জিন, লেক জিনও এক প্রকারের মার্কার জিন। কোনো ডিএনএ খণ্ড জিনের বিন্যাসে প্রবেশ করলে লেক জেড তার কর্মক্ষমতা, কোনো ডিএনএ খণ্ড এই জিনের বিন্যাসে প্রবেশ করলে লেক জেড কর্মক্ষমতা হারায়। আর বলা হচ্ছে এই কলের সক্রিয় লেক জিন যুক্ত হলে সাদা কলোনি এবং নিষ্ক্রিয় হলে নীল বর্ণের কলোনি গঠন করে। অর্থাৎ আমরা যখন একটা রিকমেন্ডেড ডিএনএ তৈরি করব, সেই রিকমেন্ডেড ডিএনএ পিইউসি দিয়ে যে তৈরি করি, সেটা যদি এই কলায় গ্রহণ করে এবং সে গ্রহণকারী এই কলায় যদি সাদা কলোনি তৈরি করে, বুঝতে হবে সে গ্রহণ করেছে, আর সাদা কলোনি তৈরি না করে বুঝতে হবে সেটি গ্রহণ করেনি। তারপর সাদা কলোনি যেটি, সেটি আমাদের কাঙ্ক্ষিত সেই জীব বা কাঙ্ক্ষিত যে জিন সেটা সেখানে কার্যকর হয়েছে। এটার একটি চিত্র লক্ষ্য করো, এই যে এএমপি বলা হচ্ছে এই যে লেকজেড, যেটা হচ্ছে সেই জিনটি যেটা ওই যে সাদা বর্ণের কলোনি তৈরির জন্য দায়ী। ওরি আছে তার মধ্যে, তার অরিজিন অফ রেপ্লিকেশন থাকতেই হবে তার। তো এই হচ্ছে তার একটা মোটামুটি চিত্র। লক্ষ্য করো, এবার পিএসসি 101 দৈর্ঘ্য কত, 8.7 কেবি, কিলো বেস, অর্থাৎ কিলো মানে হাজার, বেস মানে বেস, যেটা বলা হচ্ছে ক্ষারক। ওরি বিদ্যমান যা ইকোলাইতে প্রতিলেপন ঘটাতে সক্ষম। হ্যাঁ, তার মধ্যে ওরি আছে যেটা প্রতিলেপন ঘটাতে পারে। তারপর টেট্রাসাইক্লিন প্রতিরোধক জিন তার মধ্যে বর্তমান রয়েছে, ইকো RI, তারপরে HIND, হিন্ড, DL3, BM, H1, SEL1 নামক রেজিস্ট্রেশন এনজাইম বিদ্যমান। এই রেজিস্ট্রেশন এনজাইমের কাজটা কি সেটা আমরা আগেই বলেছি। রেজিস্ট্রেশন এনজাইম তার মধ্যে দেওয়া থাকে এই কারণে যেন সহজে সেই এনজাইম কি করতে পারে, তার যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে বা কাঙ্ক্ষিত জিনটাকে সেখানে সংযুক্ত করতে সক্ষম হয়। সেটি আমাদের মূল লক্ষ্য, এবং সেটা যদি আমরা করতে পারি তবেই আমাদের রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তিটি সফল হবে। এই হচ্ছে পিএসসি 101 এর একটি চিত্র, লক্ষ্য করো। এরপরে যে বিষয়টি আসছে এটা বল ব্যাকটেরিওফাজ
বাহক। ব্যাকটেরিওফাজ মানে এক ধরনের ভাইরাস আছে, যে ভাইরাসগুলো ফাজ বা ফেজ বলা হয়। এরা কি করে? এদের কাজ হচ্ছে এরা ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে এবং তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে তার যে পুষ্টি সেটা ব্যবহার করে তার বংশবৃদ্ধি করে। এই ধরনের ব্যাকটেরিয়াকে, এই ধরনের ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এবং তারা কিন্তু তাদের ডিএনএটাকে সেই মানে ওই যে যেটা ওই যে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত করে ফেলে। এখন আমরা যদি সেই ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, যেটি তার ব্যাকটেরিয়া মানে ওই যে ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএটাকে ডিএনএতে যদি আমরা কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু কি হবে, সেইটাকে ব্যাকটেরিওফাজ যেটি, সেটাকে যদি আমরা সংক্রমিত করি, তাহলে কি হবে, ব্যাকটেরিয়ার দেহে সেই ডিএনএটা প্রবেশ করবে, অর্থাৎ ফাজের ডিএনএর পাশাপাশি কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে প্রবেশ করবে। এটা সংক্রমণ হার অত্যন্ত বেশি। এই যে প্লাজমিড ডিএনএর যেটা আমরা বলেছি, তার কিন্তু সংক্রমণ হার, অর্থাৎ কোনো পোষক দেহে প্রবেশ করানোর যে হার, এটা অত্যন্ত কম। কিন্তু ব্যাকটেরিওফাজের যেহেতু ফাজ অত্যন্ত সংক্রমণশীল, সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি, সেজন্য তার মাধ্যমে সহজে কাঙ্ক্ষিত ডিএনএ কিন্তু পোষক দেহে প্রবেশ করা সহজ হয়ে ওঠে, অধিকাংশ ক্ষেত্রে সেটা সফল হয়। ব্যাকটেরিওফাজ ভেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যামডা ফাজ, ল্যামডা 10, ল্যামডা GT11, ল্যামডা GT4, ল্যামডা বি, ল্যামডা চেরন, M13, EMBN L3, EMBL L4 ইত্যাদি। এগুলোকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিওফাজ ভেক্টর। এগুলো মূলত কি করা হয়েছে, সেগুলো বিশেষভাবে মানে তাকে বাহক হিসাবে উপযুক্ত করে তোলা হয়েছে। ব্যাকটেরিওফাজ যে নামক যে ভাইরাস আছে, সেই ভাইরাসটা মূলত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু সেই ধ্বংসকারী যে গুণাগুণ, সেই ধ্বংসকারী গুণাগুণটাকে কাজে না লাগিয়ে তাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। তার যে বিধ্বংসী কার্যক্রম, সেই বিধ্বংসী কার্যক্রমের পরিবর্তে তার থেকে সে বিধ্বংসী বা ক্ষতিকর যে উপাদানগুলো, সেগুলোকে ক্ষতিকর যে নিউক্লিওটাইডগুলো, সেগুলো যদি আমরা অপসারণ করি, সেখানে যদি আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিএনএ বা যে ডিএনএটা আমাদের জন্য মানে ভালো উপকারী, সেটাকে যদি সংযুক্ত করি, তাহলে সেই ব্যাকটেরিওফাজ, ক্ষতিকর ব্যাকটেরিওফাজ কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিওফাজে রূপান্তরিত হবে। মূলত এই সূত্রটা এখানে কাজে লাগিয়েই মূলত এই যে ল্যামডা ফাজ, GT10, GT11, ল্যামডা GT4 এই বাহকগুলো তৈরি করা হয়েছে। আর কসসাইটের কথা তো আমরা একটু আগে বলেছিলাম, যে নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই কসসাইট খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা বলা হচ্ছে যে একটা স্টিকি এন্ড বা কোহেসিভ মানে আঠালো প্রান্ত, স্টিকি বা কোহেসিভ মানে যেটা আঠালো প্রান্ত, দুটো আঠালো প্রান্ত তৈরি হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে কোনো ডিএনএ কাটা হয়, তার দুটো স্টিকি প্রান্ত তৈরি হয়, এবং স্টিকি প্রান্তের মাধ্যমে কি হয়, এই যে একটা কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে খুব সহজেই সংযুক্ত হতে পারে। এবং সেই যে সংযোগের জন্য যে স্থানটির মাধ্যমে গঠনটি ঘটে, যে জায়গার মধ্যে স্টিকি প্রান্ত দুটো তৈরি হয়, একটি প্রান্ত এবং অপরটি সম্পূরক প্রান্ত। লক্ষ্য করো, একটি বলা হচ্ছে একটি সূত্রক, একটা হচ্ছে সম্পূরক সূত্র। এরা পরস্পরের সম্পূরক। এই দুটো মিলেই বলা হচ্ছে স্টিকি প্রান্ত। দুইটা স্টিকি প্রান্তকে একত্রে বলা হবে কসসাইটস। এই কসসাইটস ছাড়া কিন্তু একটা কি বলা বাহক হতে পারে না। এটা ব্যাকটেরিওফাজই হোক বা প্লাজমিড হোক, তার মধ্যে অবশ্যই কসসাইট থাকতে হবে। দৈর্ঘ্য কত? ল্যামডা ফাজের দৈর্ঘ্য হচ্ছে 49.5 KB, এবং তার ক্লোনিং করার ক্ষমতা কত, ওই 20 থেকে 25 KB। লক্ষ্য করো, প্লাজমিডে ছিল মাত্র 7 KB, তাই না? 7 KB ছিল কিলোবেজ, আর এখানে তার ক্লোনিং মাত্রা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 20 থেকে 25। তাহলে তার মানে 7 4 কত 3 7 21 বা 3 গুণেরও বেশি কিন্তু এখানে হয়ে গেছে। GT10 এটার কত, তার দৈর্ঘ্য হচ্ছে 43 KB। কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত হলে ইকোলায় স্বচ্ছ কলোনি গঠন করে। লক্ষ্য করো, এই যেটি বলছিলাম যে স্বচ্ছ কলোনি গঠন করে, যদি ল্যামডা জিটি যদি কোনো ইকোলাইতে সংক্রমিত করা হয়, সেই ইকোলায় যদি স্বচ্ছ কলোনি গঠন করে, বুঝতে হবে সেটি সেই ল্যামডা জিটি যুক্ত যে কাঙ্ক্ষিত ডিএনএ গ্রহণ করেছে। তার মানে এক্ষেত্রে এই যে ল্যামডা জিটি কিন্তু সে নিজেই কিন্তু মার্কার ডিএনএ হিসেবে কাজ করছে। তারপর বলা হচ্ছে এই GT10 গল জিন যুক্ত কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত হলে সাদা কলোনি গঠন করে। এটাও কিন্তু আলাদা করে কিন্তু মানে কি ওই যে অ্যান্টিবডি প্রতিরোধী জিনের কোনো প্রয়োজন হয় না। তার মানে সে নিজের উপস্থিতি সে নিজেই কিন্তু প্রমাণ করতে পারে। কিভাবে? যখনই এই মানে ওই বাহকটাকে সে কোনো ইকলাই গ্রহণ করবে, তখন সে গ্রহণকারী যে ইকলাই সে কলোনি তৈরি করবে, সেটা হবে সাদা বর্ণের। আবার M13 দৈর্ঘ্য কত, 6.5 থেকে 7 KB, এটি ব্যবহার করে M13, MP8 এবং M13, MP9 ইত্যাদি ভেক্টর তৈরি করা সম্ভব হয়েছে।
এগুলো নানা ধরনের ভেক্টর। লক্ষ্য করো, কসমিড বাহক এটি সংকরজাত বাহক, কারণ ব্যাকটেরিওফাজের কসাইটসের মধ্যে ব্যাকটেরিয়াল প্লাজমিড বাহকের অংশবিশেষ যুক্ত করে তৈরি করা। অর্থাৎ এই বাহকটি কিন্তু এককভাবে এটা ব্যাকটেরিয়ারও বাহক না, এটা ওই ভাইরাসেরও বাহক। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই ধরনের ডিএনএ সংযুক্ত করে কিন্তু এটাকে সংকর এক ধরনের বাহক তৈরি করা, যার নাম হচ্ছে কসমিড বাহক। সুবিধা কি? সুবিধা হচ্ছে ব্যাকটেরিওফাজের যে বাহক তার সংক্রমণ ক্ষমতা, সংক্রমণ হার কম, কিন্তু তার সাথে যখন ভাইরাসের ডিএনএ যুক্ত করা হয় তখন তার সংক্রমণ হার বেড়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে সাফল্যের হার অনেক বেড়ে যায়। এই কারণে মূলত কসমিড ভেক্টর মানে ওই যে প্লাজমিড ভেক্টরের সাথে বেশি উপযোগী। এতে অ্যান্টিবডি প্রতিরোধী জিন, রেসিস্ট্যান্স স্থান এবং ওরিসাইটস থাকে। লক্ষ্য করো, এখানে কি বলা আছে অ্যান্টিবডি প্রতিরোধী জিন, তার মানে কি মার্কার ডিএনএ হিসাবে অ্যান্টিবডি প্রতিরোধী জিন থাকতে হবে, আর রেসিস্ট্যান্স স্থান তো থাকতেই হবে, রেসিস্ট্যান্স স্থান, তারপরে ওরিসাইট তার থাকতে হবে অবশ্যই, এই গুণাগুণগুলো তার মধ্যে আছে। ক্লোনিং ক্ষমতা দেখো 44 থেকে 46 কেবি। এই কসমিড ভেক্টরের কিন্তু তার যে ক্লোনিং ক্ষমতা শুরুতে কত ছিল মনে আছে? সেটা ছিল 7, মাত্র 7। আর এরপরে কত হয়েছে? 44 ওই 24 ছিল, 20 থেকে 24 বা 25। আর এই ক্ষেত্রে হয়েছে, কসমিডের ক্ষেত্রে হয়েছে 44 থেকে 46 কেবি। প্লাজমিডের চাইতে কত? 642, মানে 6 গুণ বা 6.5 গুণ বেশি, মানে বড় আকারের জিন কিন্তু সে গ্রহণ করতে সক্ষম, তার ক্লোনিং ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। উদাহরণ PJB8, এটা একটা ওই যে কসমিড বাহকের একটা উদাহরণ। এই যে এটি একটি কসমিড ভেক্টর। লক্ষ্য করো, এই যে BM, এগুলো হচ্ছে ইকোআরআই, ব্যাম, ইকোআরআই, ক্ল্যান, হাইন্ড, এমবেসিলিন, রেজিস্ট্যান্স জিন, মার্কার জিন যেটাকে বলা হচ্ছে, অরিজিনাল রেপ্লিকেশন, কসাইটস থাকে। এই গুণাগুণগুলো তার মধ্যে সংযুক্ত করা হয়েছে, যার ফলে তার কি হয়েছে, ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তার দক্ষতা, তার সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবহারের জন্য অনেক বেশি উপযোগী হয়েছে। লক্ষ্য করো এরপরের যে প্লাজমিড ভেক্টর, খাটো সরলরৈখিক ডিএনএ প্রতিলিপনকারী ল্যামডা জিনোম। তারপর এক্ষেত্রে প্লাজমিড খণ্ডকে ল্যামডা ফাজ জিনোম প্রবেশ করিয়ে লাইসোজেনিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে প্রবেশ করানো হয়। অর্থাৎ ওই যেটা বলা হচ্ছে যে আগে ভাইরাসের দেহে কাঙ্ক্ষিত জিন ঢুকাই দেওয়া হলো, তারপরে তার মধ্যে কি করা হবে, তাকে ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণ ঘটাইতে হবে। কারণ এরা যেহেতু ফাজ, সেই জন্য ফাজরা কি করে, ফাজের কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করা, ব্যাকটেরিও ফাজ বলে এদেরকে। এবং ব্যাকটেরিয়া দেহে যখন আক্রমণ করে তখন কিন্তু তার নিজের ডিএনএর পাশাপাশি সে কাঙ্ক্ষিত ডিএনএটাকে সেখানে প্রবেশ করে, এবং যেই প্রক্রিয়ার মাধ্যমে ঘটনাটি ঘটে তাকে বলা হবে লাইসোজেনিক চক্র। এই বাহকটিতে একটির পর একটি প্লাজমিড খণ্ডকে যুক্ত করে 38 কেবি পর্যন্ত লম্বা করা যায়। রিকমেন্ড ডিএনএ প্রস্তুতের জন্য এক বা একাধিক খণ্ডের পরিবর্তে কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করা হয়। এটি হচ্ছে একটি প্লাজমিড এই ভেক্টরের চিত্র। তার মধ্যে প্রমোটর, সিগন্যাল, পেপটাইড, কোড প্রোমিন, এই জিনিসগুলো থাকে, সিলেক্টিভ মার্কার থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। লক্ষ্য করো, এবার বলছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বাহক। কৃত্রিম ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে রিকম্বিনেন্ট বাহক হিসেবে প্রস্তুত করে ব্যবহার করা যায়। অনেক বড় ডিএনএ খণ্ড গ্রহণে সক্ষম এবং ক্লোনিং ক্ষমতা দেখো বলা হচ্ছে 150 থেকে 350 কেবি, যেটি প্লাজমিডে ছিল মাত্র 7। আর এদের ক্ষেত্রে কত? 150 থেকে 350 কেবি, ধারণ ক্ষমতা অনেক বেশি, যার জন্য তার অনেক বড় বড় জিনও কিন্তু সে এখানে গ্রহণ করতে পারে। এই যে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল যে ভেক্টর, দেখো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে এটা হচ্ছে BSC, এটা যদি হয় একটা প্লাজমিড, এটা হচ্ছে BSC। প্লাজমিডের যেখানে ছিল মাত্র 7, এখানে হচ্ছে প্রায় 350 কেবি। এবার দেখো ইস্ট বাহক। ইস্টে 34টি ক্রোমোজোমের মধ্যে একটি প্লাজমিড আবিষ্কার করা হয়েছে যা ক্লোনিং বাহক হিসেবে প্রস্তুত করা হয়েছে, যথা ইস্ট প্লাজমিড বাহক, যেমন YIP, YEP, YRR, YCP। এগুলো হচ্ছে ইস্ট থেকে, যে ইস্টের যে প্লাজমিড, সেই প্লাজমিডটাকে কি করা হয়, আমরা তো শুরুতে তোমাদেরকে যে জিনিসটা বলেছি যে প্রাকৃতিকভাবে যে প্লাজমিডগুলো থাকে সেগুলো কিন্তু বাহক হিসেবে ব্যবহার উপযোগী থাকে না, এটাকে ব্যবহারের উপযোগী করে নিতে হয়। এবং সেই ইস্টের যেই প্লাজমিডটি আবিষ্কার করা সম্ভব হয়েছে, সেই প্লাজমিড থেকে কিন্তু নানান রকমের প্লাজমিড বাহক তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে এগুলো তাদের উদাহরণ। লক্ষ্য করো, আরও আছে যেমন ARS, তারপরে মিনি ক্রোমোজোম, ইস্ট ক্রোমোজোম বাহক, YSC ইত্যাদি ইত্যাদি।
এবার বলা হচ্ছে শাটল ভেক্টর। শাটলটা কি? এটি তন্তুময় মাকড় আকৃতির ক্লোনিং ভেক্টর। দুটি ভিন্ন ধরনের প্রতিলিপি গঠনের জন্য দায়ী জিন থাকে, এটা হচ্ছে তার বিশেষত্ব, এই কারণে তার নাম শাটল। অর্থাৎ লক্ষ্য করো, একদিকে সে কি করতে পারে, ব্যাকটেরিয়াকেও পোষক হিসেবে ব্যবহার করতে পারে, আবার যে ছত্রাক ইকলাইকেও সে ব্যবহার করতে পারে। তো দুটো ভিন্ন রকমের জীব, একটি হচ্ছে আদিকোষী জীব। ব্যাকটেরিয়াটা কি? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব, আর ইস্ট হচ্ছে ছত্রাক, এটি প্রকৃত কোষী। সে মানে একই ভেক্টর, সেটি আদিকোষীতে ব্যবহার করা যায়, আবার প্রকৃত কোষীতে ব্যবহার করা যায়। এই দুই রকমের ব্যবহারের সুবিধা আছে বলেই তাকে বলা হয় শাটল ভেক্টর। এটা এই ধরনের বিশেষভাবে রূপান্তরিত ভেক্টর, দুটি ভিন্ন জীবের প্রতিলিপি গঠন সক্ষম, যাদের একটি আদিকোষ, একটা অপরটি প্রকৃত কোষ হতে পারে। বলা হচ্ছে এই জন্য এদেরকে কি বলা হয়? বাই ফাংশনাল ভেক্টর, অর্থাৎ আদিকোষীতেও সেটা কার্যকর, প্রকৃত কোষেও সেটা কার্যকর। এই যে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে একটি শাটল ভেক্টর। এই শাটল ভেক্টর একদিকে যখন ব্যাকটেরিয়ার উপরে তার প্রয়োগ করা যায়, কিভাবে আবার ইস্টের উপরে সেটাকে সমভাবে প্রয়োগ করা যায়। এবার যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর উদ্ভিদের ভেক্টর। উদ্ভিদের দেহে কিন্তু কোনো রকমের কি থাকে না, প্লাজমিড থাকে না, তবে কিছু কিছু ব্যাকটেরিয়ার প্লাজমিড আছে, সেই প্লাজমিডগুলো উদ্ভিদের দেহে ব্যবহার করা যায়। যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স এর যে তাকে পিটিআই বা টিউমার ইন্ডিউসিং প্লাজমিড, আবার অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজেনেসের মধ্যে থাকে পিআরআই রুট ইন্ডিউসিং প্লাজমিড। এখন এই প্লাজমিডগুলো কিন্তু কি করতে পারে, উদ্ভিদে সংক্রমণ ঘটাতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ ঘটায়। আমরা যদি সেই প্লাজমিডের মধ্যে যদি কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করি, তাহলে উদ্ভিদ দেহে তার কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো সম্ভব, বা কাঙ্ক্ষিত জিন সেখানে প্রবেশ করানো সম্ভব। লক্ষ্য করো, টিডিএনএ হলো ট্রান্সফার ডিএনএ, এবং সেটা পিটিআই পিআরআই প্লাজমিডের অঞ্চল, যা সংবেদনশীল উদ্ভিদের জিনোমে স্থানান্তরিত হয়। তারপর যেটা বলা হচ্ছে, টিডিএনএর অংশ দুটো প্রান্তে অবস্থিত দুটি রিপিটেড সিকোয়েন্স সীমান্ত দ্বারা অংশ থেকে পৃথক থাকে, এবং সাধারণত পিটিআই পিআরআই প্লাজমিডে টিডিএনএ অংশের প্রান্ত দুটো অপরিবর্তিত রেখে অবশিষ্ট অংশ অপসারণ করে কাঙ্ক্ষিত খণ্ড প্রসারণ করে। মূলত যে এই কথাটাই, যে এই যে দুই ধরনের পিটিআই বা পিআরআই, এই প্লাজমিডগুলো যেহেতু বিশেষ ধরনের ব্যাকটেরিয়াতে থাকে, আর ব্যাকটেরিয়াগুলো যেহেতু উদ্ভিদকে সংক্রমিত করে, সেই জন্য সেই প্লাজমিডের মধ্যে যদি কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করা যায়, তাহলে এই সংক্রমণের ফলে উদ্ভিদ দেহে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে, এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে উদ্ভিদের উপযোগী ভেক্টর। সবশেষে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রাণীদেহের উপযোগী ভেক্টর বা বাহক। প্রাণীদেহের উপযোগী ভেক্টরের সংখ্যা খুবই সীমিত, কারণ প্রাণীদেহের গঠন প্রকৃতি অত্যন্ত জটিল। এর মধ্যে নতুন করে কোনো জিন যুক্ত করাও জটিল প্রক্রিয়া, তার জন্য উপযুক্ত ভেক্টর পাওয়া খুব কঠিন কাজ। তারপরেও বিজ্ঞানীগণ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর আবিষ্কার করেছেন। তার মধ্যে বলা আছে যে দেখো SP40 বাহক, তারপর বলা আছে BPV বাহক, বোভাইন প্যাপিলোমা ভাইরাস ভেক্টর বলা হচ্ছে এটাকে, রেট্রোভাইরাস ভেক্টর। তারপরে বলা হচ্ছে, লক্ষ্য করে এই তিন ধরনের ভেক্টরের মধ্যে প্রথম যেটা বলা হচ্ছে SP40 বাহক সিমিয়ন ভাইরাস। লক্ষ্য করো, আফ্রিকাতে এক ধরনের বানর পাওয়া যায়, সবুজ বনের বানর, তাদের দেহে প্রথম এই ভাইরাসটি আবিষ্কার করা হয়, এবং সেই ভাইরাসের মাধ্যমে কিন্তু প্রাণী দেহের জিনোমে এটা কি করা হয়েছে, মানে সেই প্রাণী দেহে ব্যবহারের উপযোগী ভেক্টর তৈরি করা হয়েছে, সেটা পরিবর্তিত করে SP40 জিনোমকে তিন ধরনের বাহকে উন্নীত করা হয়েছে। ও যেটি শুরুতে বলা হয়েছে যে প্রাকৃতিকভাবে যে ভেক্টরগুলো পাওয়া যায় সেগুলো সরাসরি ব্যবহারের উপযোগী হয় না, সেগুলো কি করতে হয়, বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করে নেন। ঠিক একইভাবে সিমিয়ন ভাইরাস যেটা পাওয়া গেছে, যেটা আবিষ্কার হয়েছে কোথায়, বিশেষ ধরনের সবুজ বনের বানরে, আফ্রিকার সেই বানরের দেহ থেকে ওই সংগৃহীত যে ভাইরাস, সেই ভাইরাসটাকে কি করা হয়েছে, কতগুলো ভেক্টরে রূপান্তরিত করা হয়েছে। এর মধ্যে আছে যেমন SP40 ট্রান্সডিউসিং ভাইরাস, SP40 প্লাজমিড বাহক, তারপর আছে ট্রান্সফর্মিং বাহক বা ট্রান্সফর্মিং বা নন রেপ্লিকেটিং ভেক্টর। এরকম তিন ধরনের ভেক্টর বা বাহক রূপান্তরিত করা হয়েছে, যেগুলো প্রাণীদেহে ব্যবহারের উপযোগী। অর্থাৎ প্রাণীদেহে এই সকল ভেক্টর ব্যবহারের মাধ্যমে প্রাণীদেহের কি করা যায়, জেনেটিক পরিবর্তন ঘটানো সম্ভব। এরপরে যে বিষয়টি আসছি, PVV বাহক বা বোভাইন প্যাপিলোমা ভাইরাস ভেক্টর। এটির বৈশিষ্ট্য লক্ষ্য করো, PVV ইঁদুর জাতীয় প্রাণী এবং গবাদি পশুর বিভিন্ন কোষে প্রতিলিপন করে, কিন্তু কোষকে ধ্বংস করে না। এরা রেপ্লিকেশন করে বিভিন্ন কোষের মধ্যে, যার ফলে কিন্তু ওদের দেহের মধ্যে একটা মানে সংক্রমণ ঘটিয়ে কিন্তু তার জেনেটিক পরিবর্তন ঘটানো সম্ভব। তো এই যে ভাইরাস, তারা কিন্তু তাদের দেহ সংক্রমণ করে
সংক্রমণ ঘটায়, তার মধ্যে সংক্রামিত ঘটায়, কিন্তু তার ক্ষতি করে না, যার জন্য কিন্তু বাহক হিসেবে ব্যবহার করা যায়। উক্ত ভাইরাস জিনোমের স্থানান্তর অঞ্চলকে ব্যবহার করে শাটল ভেক্টর উৎপন্ন করে। শাটল ভেক্টর কি সেটা আমরা আগেই বলেছি। তারপর প্রকৃত কোষী ডিএনএ খণ্ডকে ইকলায়ে ক্লোন করে রিকম্বিনেন্ট বাহক তৈরি করা হয় এবং ইকলাই থেকে অপসারণ করে প্রাণীকোষে প্রবেশ করানো হয়। তার মানে এটা একটা পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে সেটা প্রাণীকোষে প্রবেশ করে সে প্রাণীদেহের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো, কাঙ্ক্ষিত জিন প্রবেশ করানো সম্ভব। এবার যে বিষয়টি সর্বশেষ, রেট্রোভাইরাস ভেক্টর বলা আছে, এই এক প্রকার আরএনএ ভাইরাস যা আক্রান্ত কোষের ক্রোমোজোমে যুক্ত হয়ে প্রোভাইরাস গঠন করে। লক্ষ্য করো তার বৈশিষ্ট্য কি কি আছে, প্রতিলিপন, জিন এক্সপ্রেশন, প্যাকেজিং এর জন্য ভাইরাল সিকোয়েন্স এইগুলো বিদ্যমান, যেটা একটা বাহকের জন্য অত্যন্ত জরুরি। ভাইরাল জিনোমের অপ্রয়োজনীয় অংশ কোডিং অঞ্চল ডিএনএ খণ্ডে প্রবেশ করানো যায়। তারপর বলা হচ্ছে অবশ্যই আমরা যদি কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করতে না পারি তাহলে তো সেই বাহক তো কোনো কাজে আসবে না। আর ভিরিয়নের মধ্যে বাহক এবং রিকম্বিনেন্ট বাহক প্যাকেজ করে ট্রান্সডিউসিং ফাজ হিসেবে ব্যবহার করা যায়। ভাইরাল প্রোটিনকে সাহায্যকারী ভাইরাস বা প্রোভাইরাস হিসেবে ব্যবহার করা যায়। রেট্রোভাইরাস জিনোমে ডিএনএ কপির সময় বাহক সাধারণত শাটল ভেক্টর হিসেবে ব্যবহার হয়। তো এই গুণাগুণগুলো থাকার কারণে কিন্তু এই ভেক্টরটি মানে প্রাণী দেহের ব্যবহারের জন্য খুবই উপযোগী। তো আজকের আলোচনা এখানেই শেষ। দিয়ে দিচ্ছি তোমাদের যথারীতি বাড়ির কাজ। প্রথম প্রশ্ন, প্লাজমিড কি? দ্বিতীয় প্রশ্ন, বাহক ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, সাধারণ বৈশিষ্ট্য যেগুলো বলছি আমরা সেগুলো। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ডিএনএ এর প্রকারভেদ উল্লেখ করো। এবং চতুর্থ প্রশ্ন, প্রাণীদেহের উপযোগী বাহক সমূহের বর্ণনা দাও। শেষ হলো আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও আমার কথা হবে। তোমাদের সেই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি, সেই ক্লাসে উপভোগ করার জন্য। ইনশাল্লাহ সেই ক্লাসে তার পরবর্তী যে অংশ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির, সেই বিষয়গুলো আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।